আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে উম, তোদের ঝামেলা লাগছে হচ্ছে কুপরিবাহী, অপরিবাহী। কুপরিবাহী আর অন্তরেক একই কথা। এখানে আমি একে একটু ঠিক করে দিই তাহলে। এইখানে মাঝে মাঝে কুপরিবাহী পদার্থগুলাও মাঝে মাঝে হচ্ছে তোর বিদ্যুৎ পরিবহন করে। যেমন হচ্ছে বিশুদ্ধ পানি, হীরক, এগুলাকে যদি তুই ঠিক মতো আহ, ইয়া করতে পারিস, কন্ডিশন দিতে পারিস, তাহলে সেক্ষেত্রে তোর বিদ্যুৎ পরিবহন করবে। কিন্তু অপরিবাহী তারা কখনোই তোর বিদ্যুৎ পরিবহন করবে না। ক্লিয়ার এই দুইটা কথা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এটা হলো অর্ধপরিবাহী। দাগ হয় না কেন? হ্যাঁ, অর্ধপরিবাহী। আর এইখানে তোরা ডালে ডান পাশে একটু লেখা রাখ যে কুপরিবাহী বা অন্তরক। যদিও বইতে উম, উদাহরণ হিসেবে কুপরিবাহী, অন্তরক, অপরিবাহী সব একই জায়গায় নিয়ে আসা হয়েছে। কুপরিবাহী বা অন্তরক এইখানেও একই কথা, যে এখানে তো রোধ আছে আর কি। রোধ মোটামুটি আছে। আচ্ছা। আচ্ছা, অর্ধপরিবাহীর উদাহরণ দেওয়া হয় নাই, তাই তো? তোরা ফিজিক্সের চ্যাপ্টার পড়ছিস না, যে ডায়োড, পি টাইপ ডায়োড, হ্যাঁ, এন টাইপ ডায়োড, মনে আছে? হ্যাঁ, আমি এখানে ফিজিক্স টানবো না। পি টাইপ ডায়োড, এন টাইপ ডায়োড, হ্যাঁ, মনে আছে। ওই যে একটা হচ্ছে পঞ্চযোজী, আরেকটা কি জানি ত্রিযোজী। ত্রিজুজি। পঞ্চযোজীর ভিতরে একটা মুক্ত ইলেকট্রন এক্সট্রা থাকে, আর ত্রিযোজীর ভিতরে একটা খালি অরবিটাল থাকে। ওই খালি অরবিটালের ভিতরে অপর কোনো জায়গা থেকে ইলেকট্রন আসতে পারে আর কি। আর পঞ্চযোজীর একটা ইলেকট্রন এক্সট্রা থাকার কারণে এই ইলেকট্রন গুলা কি হয়, ওই পুরা ক্যালাস কাঠামোর ভিতরে মুভমেন্ট করে, বা পুরা পরমাণুর ভিতরে মুভমেন্ট করে। আচ্ছা, অর্ধপরিবাহী দিয়ে কি করা হয় বলতে পারবি? ওই যে পড়ছিলাম, ফোনের ফোনেও ইউজ করা হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, মেইনলি ইউজেসটা হচ্ছে ইলেকট্রনিক্সে। যত ইলেকট্রনিক্স, বা আমি বলি এক কথায়, তোর যত অফ অন করা যায় সুইচ আছে না যেতগুলাতে, এই যে আমাদের ঘরের থেকে শুরু করে যত জায়গা আছে, এই সবগুলাতে হচ্ছে তোর অর্ধপরিবাহী, বিশেষ করে হচ্ছে ইলেকট্রনিক্স যে ইগুলা, ল্যাপটপ, ফোন, এই জায়গাগুলোতে বেশি ইউজ হয় আর কি। আচ্ছা, কুপরিবাহী বা অন্তরক এখানে যদি আমরা বলি তাহলে হচ্ছে হীরক, আর হচ্ছে ওই বিশুদ্ধ পানি। আচ্ছা, বিশুদ্ধ পানির ভিতর দিয়ে একদমই যে কারেন্ট যাবে না এমন কিন্তু না। এর জন্য এদেরকে বলা হচ্ছে মাঝে মাঝে যাবে। এখানে আহ এখানে যদি এখানে লিখি যে কন্ডিশন অ্যাপ্লাই করলে কারেন্ট প্রবাহিত হয়, কন্ডিশন অ্যাপ্লাই হলে কারেন্ট যাবে আর কি। তবে তোদের সিলেবাস অনুযায়ী কুপরিবাহী, অন্তরক, অপরিবাহী সব একই কথা। আর অর্ধপরিবাহীর উদাহরণ এখানে হিসাবে যদি বলি তাহলে এক্সাম্পল হিসাবে বলতে পারি, কি বললাম, ওই যে জার্মেনিয়াম, বা অর্ধপরিবাহীর ওই যে উপধাতু গুলো আছে না, উপধাতু। এক কথায় যদি বলি উপধাতু, লিখা এরকম হইতেছে কেন? এক্সাম্পল বলি যদি উপধাতু, এখন উপধাতুর ভেতরে কিন্তু বোরনও পড়ে, গ্যালিয়ামও পড়ে, আবার এদিক দিয়ে হচ্ছে জার্মেনিয়ামও পড়ে, সিলিকনও পড়ে। এগুলোই আর কি। ঠিক আছে। আচ্ছা, অ্যালুমিনিয়াম। আর গত ক্লাসে আমরা যতটুকু পড়াইছিলাম সেগুলা হচ্ছে পদার্থকে আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম, তড়িৎ অপরিবাহী আর একটা তড়িৎ পরিবাহী। পরিবাহিতার ভিতরে আবার দুইটা আছে, একটা ধাতব আর একটা তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটিক। আচ্ছা, ধাতব পরিবাহী যেটা, এইটার ভিতর দিয়ে কি ইলেকট্রন প্রবাহিত হবে না? ধাতব পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রন যাবে। তাহলে এখানে ধাতব বা ইলেকট্রনিক পরিবাহীর ভিতর দিয়ে হচ্ছে ইলেকট্রন প্রবাহিত হবে, বলেই তো দেওয়া হইতেছে ইলেকট্রনিক। তাহলে এখানে ইলেকট্রনের প্রবাহ হবে। আর এইখানে কিসের প্রবাহ হবে? তড়িৎ বিশ্লেষ্যের ভিতরে। এখানে কি ইলেকট্রনিক হবে? এখানে কিন্তু ইলেকট্রন না, এখানে কিন্তু আয়নের প্রবাহ হবে। এখানে কার প্রবাহ হবে? আয়নের প্রবাহ। এই দুইটা জিনিস একটু মাথায় রাখিস। এক জায়গায় হচ্ছে আয়নের প্রবাহ, আরেক জায়গায় হচ্ছে আমাদের ইলেকট্রনের প্রবাহ। তো ইলেকট্রনিক প্রবাহ কোনটা হবে? ধাতব যেটা, এটা ইলেকট্রনিক প্রবাহ হবে। আর আয়নের প্রবাহ হবে এই যে দ্রবণ, যেটা দ্রবণের ভিতরে আমাদের আয়নের প্রবাহ হবে। তোরা কি উদাহরণগুলো লিখছিলি? তীব্র ইলেকট্রোলাইটিক, তীব্র তড়িৎ বিশ্লেষণ, মৃদু তড়িৎ বিশ্লেষণ উদাহরণ। লিখছিলাম।
আচ্ছা, ওইখানে কি তড়িৎ অবিশ্লেষ্য লেখা ছিল? তড়িৎ অবিশ্লেষ্য কোনগুলা, নাকি তড়িৎ বিশ্লেষ্য ছিল সেটা? ছবি যেটা দিয়েছিলাম ওইখানে তড়িৎ অবিশ্লেষ্য ছিল না? না, ওখানে হচ্ছে তীব্র আর হচ্ছে দুর্বল, ওই দুইটা ছিল। তীব্র ছিল, দুর্বল ছিল না দেখি। তড়িৎ অবিশ্লেষ্য। আচ্ছা, তোরা তাহলে এক কাজ কর, তোরা কয়েকটা তড়িৎ অবিশ্লেষ্যর নাম লিখে রাখ। আচ্ছা। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী মানে কি? ওইখানে তো ম্যাক্সিমামই হচ্ছে আয়ন গুলা তীব্র আয়নিক অবস্থায়, মানে তীব্র দ্রবীভূত অবস্থায় থাকবে। তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার। একটা কোশ্চেন আমার একটু মনে পড়ছে, এটা আগে লিখি তারপরে তড়িৎ বিশ্লেষণের ভিতরে যাই। এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড, কোনটা তীব্র তড়িৎ বিশ্লেষক হিসেবে কাজ করবে? হুম। গাঢ়টা না। সালফিউরিক গাঢ়টা অ্যাসিড। কোনটা তীব্র লঘুটাই তড়িৎ হবে মনে বিশ্লেষক? হয়। হ্যাঁ। লঘু কেমনে হবে? গাঢ়টা হবে সবল অ্যাসিড। হ্যাঁ। তাই? আমার তো লঘুই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে লঘু সালফিউরিক অ্যাসিড। লঘু সালফিউরিক অ্যাসিড হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষক হিসেবে হবে। কেন? শেফা তাপসিরটা দিক। না মানে পিওর কোনো কিছুই আসলে সেভাবে তড়িৎ বিশ্লেষণ, মানে সেভাবে ইলেকট্রন প্রবাহ ভাবে হয় না, তো একটু ভেজাল থাকা লাগে। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক আছে। অ্যাকচুয়ালি গাঢ় হওয়ার কারণে ওর ঘনমাত্রাটা মানে ওইভাবে বিয়োজিত হতে পারে না। হ্যাঁ, যেমন মনে কর যে উম, আমি অনেকগুলা হচ্ছে আহ, কি বলে, এটাকে কিভাবে বুঝাই। ধর তোদের ক্লাসের কথাই ধরলাম। ধর হচ্ছে মেধাবী সবাই, একটা ক্লাসে সবাই মেধাবী। তাহলে ওইখানে কি কেউ কি মানে ঠিক মতো তার অপিনিয়ন দিতে পারবে? কেউ কি কারো অপিনিয়ন শুনবে? কারণ সবাই মেধাবী, সবাই লজিক্যাল। তাহলে কিন্তু কেউ কারো অপিনিয়ন শুনবে না। তাহলে কাউকে কি করতে হবে? একটু কম মেধাবী হইতে হবে। যারা কম মেধাবী তারা তাদের কি বেশি মেধাবীদের অপিনিয়ন শুনবে। ঘটনাটা কিছুটা এরকমই আর কি, যে লঘু সালফিউরিক অ্যাসিড আর গাঢ় সালফিউরিক অ্যাসিড, লঘুদের ঘনমাত্রা এবং গাঢ় দ্বারা ঘনমাত্রা বোঝায়। অ্যাকচুয়ালি সালফিউরিক অ্যাসিড তো তীব্র অ্যাসিড, এটা নিয়ে তো আমাদের সন্দেহ নাই। আমরা জানি যে সালফিউরিক অ্যাসিড যদি বিয়োজিত হয় তাহলে আমাদের সেখান থেকে দুইটা এইচ প্লাস আয়ন পাওয়া যায়। লঘু থেকেও দুইটা এইচ প্লাস পাওয়া যাবে, গাঢ় থেকেও দুইটা এইচ প্লাস পাওয়া যাবে, কিন্তু লঘু থেকে এই যে বেশি পরিমাণে টু এইচ প্লাস পাওয়া যাবে, যার কারণে এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। অ্যাকচুয়ালি বিশ্লেষ্য বলা হয়েছে। তড়িৎ বিশ্লেষ্য মানে যে বেশি পরিমাণে তার আয়নিত থাকবে। এর জন্য দেখা এখানে বলা হইতেছে যে তীব্র বা সবল এখানে 70%-এর মতো বিয়োজিত অবস্থা থাকে, আর মৃদু এখানে 10% বিয়োজিত থাকে। ক্লিয়ার? মানে দুইটাই তড়িৎ তীব্র বিশ্লেষক, কিন্তু সালফিউরিক অ্যাসিডটা বেশি হিসেবে কাজ করে, লঘুটা বেশি হিসেবে কাজ করে। এটা কোথায় পাবি? লিঙ্কন স্যারের বইয়ে ফলো করিস, তাহলেই দেখবো এখানে সুন্দর করে লেখা আছে এই তথ্যটা। আচ্ছা, যেটা বলতে চাইতেছিলাম যে আমাদের তড়িৎ অবিশ্লেষ্য গুলো একটু লিখে রাখ, যে উদাহরণগুলা তড়িৎ অবিশ্লেষ্য। অবিশ্লেষ্য কি হইতে পারে? চিনি হইতে পারে না? চিনির দ্রবণ। চিনির দ্রবণ যদি তুই দ্রবীভূত করস তাহলে কি কারেন্ট যাইবো? এখন চিনির দ্রবণ মানে কি, সকল গ্লুকোজ শুক্র সবাই এক পড়বো না এনে? সমযোজী যৌগগুলা। হ্যাঁ, সমযোজী যৌগগুলা বা জৈব যৌগের ভেতরে আছে আমাদের ইথানল। ইথানল আছে, ক্লোরোফর্ম আছে, CH Cl3, এটা হচ্ছে আমাদের ক্লোরোফর্ম। আর তোরা যে জৈব যৌগের মিথেন থেকে যেটা CCl4 পাইছিলি, এটাও আছে, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। CCl4 এগুলা বেশি আসে। আর এমনি কিন্তু আমরা পানি বলছিলাম, বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানির ভিতর দিয়েও কিন্তু কারেন্ট যাইবো না কিন্তু। বিশুদ্ধ পানি, এটার ভিতর দিয়েও কারেন্ট যায় না। আর অ্যালকেন, অ্যালকিন এগুলা দিয়েও কিন্তু যায় না। তার মানে আমরা বলি অ্যালকেন, হ্যাঁ অ্যালকিন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলাকে একসাথে কি বলা হয়? অ্যালকেন, অ্যালকাইনকে একসাথে কি বলা হয়? হাইড্রোকার্বন।
এদেরকে একসাথে কি বলা হয়? হাইড্রোকার্বন। তাহলে কেরোসিন টেরোসিন কিন্তু সব এগুলোর মধ্যেই পড়ছে। মানে তরল যেগুলা এগুলা, মানে কঠিন। মোমের ভিতর দিয়ে কারেন্ট যায়? মোম? না। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে চিনির দ্রবণ মনে রাখবি, ইথানল মনে রাখবি, শুরুর দিকের গুলো ইম্পর্টেন্ট বেশি, চিনি, ইথানল। আরেকটা, তোরা ওই যে গলিত সালফারের নাম শুনছি, এটা কি লিখছিলাম এখানে? উপরে তো মনে হয় লেখার কথা। তড়িৎ অপরিবাহী, তড়িৎ অবিশ্লেষ্য, কাছাকাছি একই। তাহলে গলিত সালফার, কাঠ, রাবার। গলিত সালফার লিখি, তাহলে হবে। কাঠ, রাবার এগুলো তোরা বুঝবি। গলিত সালফার, হ্যাঁ। এই কয়েকটা উদাহরণ একটু মনে প্রাণে মনে রাখবো, যে নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য, পরীক্ষায় কিন্তু প্রায় প্রায় আসে পড়ে। আচ্ছা, এখন তোদের যদি বলা হয় যে নিচের কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য, নিচের কোনটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, পারবি না সবল দুর্বলের মধ্যে পার্থক্য করতে? আর ইথানল কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য। ঠিক আছে, আর কোনো সমস্যা আছে এখানে? আচ্ছা, ইয়া, গ্লুকোজের সংকেত কি? C6H12O6। এখানে চিনির দ্রবণ বললাম, মানে কি সুক্রোজ না? হুম। তাহলে চিনি ছাড়া যদি আমি বলি গ্লুকোজের দ্রবণ, তাও কি হবে না? ওই ঘুরে ফিরে চিনি আর কি, চিনি হলে সুক্রোজ দিবি, আর গ্লুকোজ হলে তো গ্লুকোজই দিবি আর কি। আচ্ছা, এখন তাপমাত্রা যদি আমরা একটা জিনিস, এই যেরকম তারের বেলায় যখন দেখছিলাম, তারের ভিতরে তো আমাদের এরকম অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে, তাই না? তাপমাত্রা বাড়ায় দিলে কি হয়? এই মুক্ত ইলেকট্রন গুলা কি চলাচল বাইরে যায় না? গতি হ্যাঁ। হয়ে যায় না? তখন কিন্তু আবার কারেন্ট বেশি প্রবাহিত হতে পারে না, কারণ এগুলো সবসময় কি করতে পারে, যেরকম, যেমন ধর, তো তোকে আমি কি করলাম, তোকে আমি ধর বাংলাদেশের ট্রেনের ভিতরে তুইলা দিয়া বললাম তুই চা খা, বা তুই পানি খা, খাইতে পারবি ঠিক মতো? মুখে কি না। নেওয়া যাবে না, তার মানে কিন্তু এখানে ঠিক মতো কিন্তু তুই ওই জিনিসটা ইনটেক করতে পারতেছিস না, মানে প্রবাহ ঠিক মতো হবে না তোর গলা দিয়া বা মুখ দিয়া। ঠিক এইখানে বা এই তাপমাত্রা বাড়লে না আবার রোদ বাড়ে। হ্যাঁ, এইটাই ঘটনা বলতেছে, যে তাপমাত্রা বাড়লে আসলে পদার্থের ভিতরে ওইরকম ট্রেনের ভিতরে, ট্রেনের, বাংলাদেশের ট্রেনের মতো ঝাঁকি তৈরি হয়, যার কারণে ওটার ভিতর দিয়ে সহজে ইলেকট্রন প্রবাহ হইতে পারে না, মুক্ত ইলেকট্রন গুলো প্রবাহ হইতে পারে না। এর ভিতর দিয়ে তাপ প্রবাহ বৃদ্ধি পেলে কারেন্ট প্রবাহিত হয় না। তার মানে কি তড়িৎ পরিবাহিতা বাড়লো না হ্রাস পাইলো? হ্রাস পাইলো। হ্রাস পেলো। তাহলে এমসিকিউটা যদি আসে যে তাপমাত্রা বৃদ্ধি পেলে ধাতব পরিবাহীর তড়িৎ পরিবাহিতা বাড়বে না হ্রাস পায়, হ্রাস পায়। তাহলে তাপ বৃদ্ধি, পরিবাহিতা, তাপ বৃদ্ধি, এখানে পরিবাহিতা কি পাইলো? হ্রাস। ওকে, আচ্ছা। তাহলে এটা তোরা ব্যাখ্যা করিস যে তাপমাত্রা বৃদ্ধি পেলে কেন তোর ধাতব পরিবাহীর পরিবাহিতা হ্রাস পায়। কিন্তু উল্টা কথা, আমরা, অর্ধপরিবাহীর ক্ষেত্রে আবার উল্টা হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আবার উল্টা হয়। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তাপ বৃদ্ধি পেলে, তাপমাত্রা বৃদ্ধি, তখন আবার হ্যাঁ, তখন কিন্তু পরিবাহিতা কিন্তু হ্রাস পাবে না, তখন কিন্তু পরিবাহিতা আবার বৃদ্ধি পাবে। বৃদ্ধি পায়। ফিজিক্সের সাথে একটু মিল আছে আর কি এই অংশটুকু। ওকে, এই দুইটা তথ্য একটু মাথায় রাখিস, যে এমনি নর্মালি ধাতব পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি গেলে পরিবাহিতা হ্রাস পায় কেন, কারণ এর ভেতর দিয়ে তোর ওই মুক্ত ইলেকট্রন গুলা তোর গতিশীল থাকার কারণে রোধ বৃদ্ধি পায়। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধটা তোর কমে যায়, সেক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে বৃদ্ধি পায়। ওকে। আচ্ছা, এবার আমরা তো মূলত এখানে দুই ধরনের পরিবাহী নিয়ে কথা বলতেছি, একটা হচ্ছে ধাতব পরিবাহী, আমাদের পড়ালেখা কিন্তু তড়িৎ পরিবাহিতা নিয়ে, অপরিবাহিতা নিয়ে তো আমাদের পড়ালেখা নাই। তাহলে তড়িৎ পরিবাহিতা আমাদের দুইটা, একটা হচ্ছে ধাতব আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। তাহলে আমরা যদি এখানে ধাতব পরিবাহী, আরেকটা বললাম কি ইলেকট্রোলাইটিক বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এই দুইটার ভিতরে আমরা যদি মূল মোটা দাগে যদি আমরা পার্থক্য করি, তাহলে আমাদের কি কি পার্থক্য আসবে বলতো? মোটা দাগে যদি পার্থক্য করি,
ফ্যারাডের সূত্র নামে একটা সূত্র আছে মনে এই অধ্যায়ে, ফ্যারাডের সূত্র। তাহলে ধাতব পরিবাহীর ক্ষেত্রে ফ্যারাডের সূত্র প্রযোজ্য, এটা এই অধ্যায়ের অনেক ম্যাথ আসবে এখান থেকে, ফ্যারাডের সূত্র প্রযোজ্য। আর তড়িৎ বিশ্লেষ্য যেটা, এটার ভিতরে হচ্ছে তোর নার্নস্ট ইকুয়েশন, বা এক কথায় যদি বলি উম নার্নস্ট সমীকরণ বা কোষ বিভবের যে ম্যাথ গুলো আছে, নার্নস্ট সমীকরণ প্রযোজ্য। আচ্ছা, তাহলে কোনটাতে তোর ফ্যারাডের সূত্র প্রযোজ্য? ধাতবের ক্ষেত্রে। ধাতবের ক্ষেত্রে হচ্ছে আমাদের ফ্যারাডের সূত্র প্রযোজ্য হবে। আর আহ, এখন ফ্যারাডের সূত্রটা কি? ফ্যারাডের সূত্র যদি এক লাইনে যদি বলি, ডাব্লিউ সমান সমান হচ্ছে জেড আইটি। ডাব্লিউ সমান সমান কি? জেড আইটি। এটা আমরা পরে আসতেছি সামনে। আর নার্নস্ট ইকুয়েশন হচ্ছে নার্নস্ট সমীকরণ, বা আমরা যদি বলি কোষ বিভব, কোষ বিভবের সূত্র। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ই সেলের অঙ্কগুলো আসবে। ই সেল সমান সমান হচ্ছে অ্যানোডে অক্সিডেশন প্লাস হচ্ছে তোর ক্যাথোডে রিডাকশন, এই রিলেটেড সূত্রগুলো পড়বে আর কি। বা নার্নস্ট ইকুয়েশন যদি ইউজ করি, ই সেল সমান সমান ই নট সেল মাইনাস আর টি বাই এন এফ লন উৎপাদ এর ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে বিক্রিয়ক। আচ্ছা, আমরা আয়ন নিয়ে কথা বলি কোন ক্ষেত্রে? তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা আয়ন নিয়ে কথা বলছিলাম না? এই ক্ষেত্রে কিন্তু আমরা আয়ন নিয়ে কথা বলছিলাম একটু আগে, কিন্তু আমরা বলে দিয়ে আসছিলাম এই যে উপরে, কোথায় কোথায় কোথায়, এই যে তড়িৎ বিশ্লেষ্য, কিন্তু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে কিন্তু আমরা তড়িৎ বিশ্লেষের বেলায় আয়নের প্রবাহ, আর ধাতবের বেলায় আমাদের কিসের প্রবাহ? ইলেকট্রনের প্রবাহ। তাহলে আমরা ফ্যারাডের সূত্রটা হচ্ছে ইলেকট্রন রিলেটেড কেন্দ্রিক আমরা কাজ করব, কয়টা ইলেকট্রন গেলো আসলো এই রিলেটেড। আর নার্নস্ট সমীকরণ যেটা, এই ক্ষেত্রে আমরা যে কোষ বিভব বা আয়ন নিয়ে কাজ করবো, আয়নের ঘনমাত্রা এই রিলেটেড ঘটনা বা বিভব নিয়ে কাজ করবো আর কি। আচ্ছা, এখন ধাতব পরিবাহীর ক্ষেত্রে, ধাতব পরিবাহীর ক্ষেত্রে আমাদের হচ্ছে ভৌত অবস্থার পরিবর্তন হবে না। আচ্ছা, কিরকম? যেহেতু ধাতু, ধাতুর ভেতর দিয়ে যদি কারেন্ট যায় তাহলে কি আমাদের ভৌত অবস্থার পরিবর্তন হয়? ধাতু কি গইলা যায়, বাষ্প হয়ে যায়? তাহলে এই ক্ষেত্রে আমাদের ভৌত অবস্থার পরিবর্তন হবে না। আর তড়িৎ বিশ্লেষ্য যেটা, যেহেতু এটা আমাদের কি নিয়ে কাজ করতে হয়, তড়িৎ বিশ্লেষ্য আয়ন, অ্যাকচুয়ালি আয়নটা কিন্তু কোথায় থাকে? দ্রবণের ভেতরে থাকে। যেহেতু দ্রবণের ভেতরে থাকে, তার মানে এখানে আমাদের ভৌত অবস্থার পরিবর্তন হবে। বা আমরা এক 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 কথায় যদি বলি, ভৌত অবস্থার পরিবর্তন না বলে, যেহেতু আমাদের দ্রবণের ভেতরে আয়ন নিয়ে কাজ করতেছি, ইরেজার কাজ করে না কেন, আমাদের এখানে রাসায়নিক পরিবর্তন হবে। এক্ষেত্রে আমাদের রাসায়নিক পরিবর্তন ঘটে। তাহলে একটা জায়গায় কিন্তু আমাদের ভৌত অবস্থার পরিবর্তন ঘটে না, এই ক্ষেত্রে বলতে পারিস অপোজিট কথাটা যদি বলিস, যে ভৌত অবস্থার পরিবর্তন ঘটে। এখন ভৌত অবস্থার পরিবর্তনটা ঘটে কখন? যখন আমাদের এই বিক্রিয়াগুলো হয়, রাসায়নিক পরিবর্তন যখন হয়, তখনই আমাদের ভৌত অবস্থার পরিবর্তনটা ঘটে। ভৌত অবস্থা কিরকম? সাপোজ এই হলো ক্লোরিন মাইনাস। এই ক্লোরিন মাইনাস কি, এটা কি অবস্থায় আছে? আয়নিত অবস্থা আছে। আর দ্রবণে আয়নিত অবস্থা মানে কি, জলীয় দ্রবণ থাকবে সেখানে। এই ক্লোরিন মাইনাস থেকে সে কি করবে? একটা ইলেকট্রন দান করে, এখান থেকে সে একটা ইলেকট্রন দান করে সে হচ্ছে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। ক্লোরিন গ্যাস। তাহলে বলতো এক এক ছিল সে কি আগে? আয়ন, পরে হয়ে গেছে কি? গ্যাস। তাহলে আয়নিত অবস্থায় একটা ভৌত অবস্থা থাকবে, আর গ্যাসীয় অবস্থায় কিন্তু একটা ভৌত অবস্থা। তাহলে এখানে কি ভৌত অবস্থার পরিবর্তন ঘটলো না? অ্যাকোয়াস থেকে গ্যাসিয়াস পদার্থ হয়ে গেছে। আর এখানে কি আমাদের রাসায়নিক পরিবর্তন ঘটছে দেখেই তো আমাদের এই ঘটনাটা ঘটছে। তাহলে মোটা দাগে কিন্তু এই দুইটা ঘটনা আমাদের মনে রাখতে হবে, যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে
ফ্যারাডের সূত্র প্রযোজ্য হবে, ডাব্লিউ সমান জেড আই টি। অ্যাকচুয়ালি এটা কুলম্বের সূত্র দিয়েও আমরা বলতে পারি। আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের নার্নস্ট ইকুয়েশন বা কোষ বিভবের অঙ্ক আমাদের পরিবর্তন। এখানে যদি আরো যদি বলি যে তোদের পার্থক্য আসে পরীক্ষাতে এগুলা, এখানে যদি বলি যে এখানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ ঘটে, আর এইখানে যদি বলি এখানে কিসের প্রবাহ ঘটে, এখানে হচ্ছে আয়নের প্রবাহ ঘটে। আচ্ছা, এবার ধাতব পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে কি রোধ পরিবাহিতা বাড়ে না কমে? ধাতব পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে কি পরিবাহিতা বাড়ে? না, কমে? কমে। তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহিতা হ্রাস পায়, কারেন্ট যাবে না খুব একটা। আর উল্টা ঘটনা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে, এই ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে প্রবাহ বৃদ্ধি পায়। তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রা, আচ্ছা একটা কথা বলি, কোন ধরনের পদার্থ বা কোন ধরনের পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা কমাইলে পরিবাহিতা বাড়ে? হুম, জানি না। সুপার কন্ডাক্টর পড়ানো হয়েছে তো, এই যে এই যে খুব নিম্ন তাপমাত্রাতেও কিন্তু এটা তড়িৎ পরিবহন করতে পারে, কারণ এখানে তোর রোধ থাকবে না। এটা কিন্তু পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসতে পারে যে তাপমাত্রা হ্রাস করলেও নিচের কোন ক্ষেত্রে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। সাধারণত তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে তড়িৎ পরিবাহিতা বাড়ে। ধাতব পরিবাহীর ক্ষেত্রে উল্টা ঘটনা ঘটে, যে তাপমাত্রা বাড়াইলে তড়িৎ পরিবাহিতা হ্রাস পায়, কারণ ওই ক্ষেত্রে রোধ বেড়ে যায়। কিন্তু সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে তোর তাপমাত্রা যদি তুই একদম কমায় হিমাঙ্কের নিচে নিয়ে যাস, সেক্ষেত্রে ক্রিটিক্যাল টেম্পারেচারে নিয়ে যেতে হবে। সন্ধি তাপমাত্রার কথাটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, মোটা দাগে তাহলে এই চারটা জিনিস বুঝছিস? ক্লিয়ার? ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষক পরিবাহীর মধ্যে পার্থক্য। আচ্ছা, এবার ভৌত অবস্থা সম্বন্ধে তোরা কি কি জানিস? কয়টা ভৌত অবস্থা আছে বলতো? ভৌত অবস্থা কয়টা বলতে থাকতো দেখি, কি কি ভৌত অবস্থা আছে? কঠিন, তরল, গ্যাসীয়, এগুলা না? একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, একটা হচ্ছে গ্যাসীয়, আরেকটা প্লাজমা। হম, প্লাজমা কিন্তু গ্যাসীয় অবস্থা থেকেই হয়, উচ্চ আয়নিত গ্যাস। ও, আরেকটা হচ্ছে জলীয়, আরেকটা কি অবস্থা? জলীয়। তাহলে জলীয় যেহেতু, তখন আমাদের কি থাকে? অ্যাকুয়াস। এই ক্ষেত্রে আয়নিত অবস্থা বলা হয়। আয়নিত অবস্থা ম্যাক্সিমাম। তরলের ক্ষেত্রেও কিন্তু হতে পারে আয়নিত অবস্থা, বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও হতে পারে আয়নিত অবস্থা। কিন্তু যত জলীয় দ্রবণ আছে, সেইখানে কোনো কিছু দ্রবীভূত হলে সেটা কি অবস্থায় চলে যায়? আয়নিত অবস্থা। তাহলে পানির ভিতরে যদি কোনো, যেমন আমি যদি এখানে সোডিয়াম ক্লোরাইড নিয়ে পানি যোগ করি, তাহলে কি আসলে বিক্রিয়া হবে না আয়নিত হবে? সোডিয়াম ক্লোরাইড তো সলিড, পানি তো লিকুইড, তাহলে এরপরে কি হবে? বিক্রিয়াটা যদি করি কি হবে অ্যাকচুয়ালি? আয়নিত হবে। এটা কিন্তু বিক্রিয়া, আয়নিত। এনে সোডিয়াম প্লাস অ্যাকুয়াস হবে, আর ক্লোরিন মাইনাস এটাও কি হবে? অ্যাকুয়াস হবে। এটা কিন্তু ডিউ কোশ্চেনে আসছিল। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ। আচ্ছা, আরেকটা আছে তোর গলিত অবস্থা। কি অবস্থা? গলিত অবস্থা। তাহলে গলিত অবস্থায় তোর আয়নিত হতে পারে, এটা একটু লিখে রাখি। গলিত অবস্থায়ও পদার্থ
কি থাকবে? আয়নিত থাকবে। ধর আমি তোকে দুইটা অপশন দিলাম, যে গলিত সোডিয়াম ক্লোরাইড, আরেকটা হচ্ছে জলীয় সোডিয়াম ক্লোরাইড। কি অবস্থা হবে ভাঙলে? কিভাবে ভাঙবি? গলিত সোডিয়াম ক্লোরাইড আর জলীয় সোডিয়াম ক্লোরাইড দুইখান থেকেই তো সোডিয়াম প্লাস পাওয়া যাবে নাকি? দুই জায়গা থেকে কি সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস পাওয়া যাবে না? কিন্তু কোন জায়গায় কি হবে? আর গলিত থেকে সোডিয়াম ক্লোরাইড নিজেই ভাঙ্গে ওইটা হবো, আর জলীয়তে তার পানিতে মিশাইতে হবে। পানি যখন থাকবে তখন একোয়াস। তাহলে পানিতে যখন হবে, জলীয় যখন হবে, তখন এটা কি হবে? একোয়াস থাকবে। এটাও কি থাকবে? একোয়াস থাকবে। বাট এইখানে কিন্তু কোনো অবস্থান দেওয়া যাবে না। গলিত মানে এই পর্যন্তই, মলটাইন অবস্থা বা গলিত অবস্থা। কেউ যদি এনে লিকুইড দেয় তাহলে কিন্তু হবে না, ভুল। ক্লিয়ার এই দুইটা জিনিস? উপরের দুইটা তাহলে কিসে হবে? কোন উপরে দুইটা? ওই যে এটা তো পানির মধ্যে ছেড়ে দিছি, পানি মানে তো জলীয়, এর জন্য দুটো ভাঙছে। গলি গলিত যেটা আছে। ওটা ওইভাবেই হবে, শুধু আয়নিত অবস্থা হবে, আয়ন থাকবে, আচ্ছা। শুধু আয়নিত অবস্থা থাকবে। ঠিক আছে। আচ্ছা, আমরা কোনো কিছু গইলে গেলে কি বুঝি? যেমন অনেকে এরকম বলে যে লবণ গইলে গেছে। আসলে লবণ তো গইলে যায় না, লবণ পানির সংস্পর্শে আসার সময় পানিতে সে দ্রবীভূত অবস্থায় আছে, এটা গলে না। লবণের গলনাঙ্ক তো 100, কত, 801 ডিগ্রি সেলসিয়াস। 801 ডিগ্রিতে পানি থাকে, তখন থাকে। বুঝছিস? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, কোনো বিশুদ্ধ জিনিস কিন্তু তড়িৎ পরিবহন করে না। যেমন বিশুদ্ধ পানি, বিশুদ্ধ অ্যাসিড, এগুলো কিন্তু তড়িৎ পরিবহন করে না। যেমন এই এমসিকিউটা অনেকবার আসছে, যে বিশুদ্ধ পানি ও বিশুদ্ধ HCl, এটা কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষণ হয়। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তার মানে বিশুদ্ধ পানি, বিশুদ্ধ HCl, এগুলো কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষণ হয়। তাহলে কখন তারা তীব্র তড়িৎ বিশ্লেষণ হিসেবে কাজ করবে? কিন্তু এদের মিশ্রণ, কিন্তু এদের মিশ্রণ তীব্র তড়িৎ বিশ্লেষ্য। বুঝতে পারছিস? মানে এরা আলাদা আলাদা করে তড়িৎ বিশ্লেষণ নয়, কিন্তু এক জায়গায় করলে আবার তড়িৎ হ্যাঁ, বিশ্লেষ্য। এক জায়গায় গেলে আমার তড়িৎ বিশ্লেষণ বললামই তো, যে বিশুদ্ধ কিন্তু আলাদা আলাদা তড়িৎ বিশ্লেষণ হবে না, এক জায়গায় হলে এটা তড়িৎ। উম, ওকে, ইনফরমেশনটা গুলো একটু মনে রাখিস, তাহলেই হবে। আচ্ছা, এখন একটা কোশ্চেন, মুখে মুখে তোরা আনসার দিবি। 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অপেক্ষা 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড তড়িৎ পরিবাহিতা বেশি। তড়িৎ তড়িৎ পরিবাহিতা বেশি, ব্যাখ্যা করো। কেন হবে ব্যাখ্যা বলতো? বুঝাই যেতেছে কিন্তু একদিক দিয়ে যে সোডিয়াম হাইড্রোক্সাইড কি তড়িৎ বিশ্লেষ্য, তীব্র। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা কি অবস্থা? মৃদু। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য ও কি সম্পূর্ণ বিয়োজিত হবে? আমার বিয়োজনই যদি না হয় বেশি বেশি, তাহলে কি আমাদের তড়িৎ পরিবহন হবে বেশি বেশি? হবে না। আয়নিত হবে বেশি বেশি? হবে না। তাহলে বিয়োজন মাত্রা আমার যত বাড়বে, আমার দ্রবণে আয়নের পরিমাণ তত বাড়বে। আর আয়নের পরিমাণ যত বাড়বে, তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ পরিবহনও তত বাড়বে, তড়িৎ পরিবাহিতাও তত বেশি হবে। ক্লিয়ার? তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আর সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র তড়িৎ বিশ্লেষ্য। যার কারণে তীব্র তড়িৎ বিশ্লেষের ভেতর দিয়ে আমাদের তড়িৎ পরিবাহিতা বেশি হয়।
ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি আমাদের প্রিলিমিনারি যে কনসেপ্ট গুলো আছে তড়িৎ রসায়নের, এগুলো আমাদের শেষ। আমরা আমাদের পরবর্তী ক্লাসে আমরা ঢুকবো আর কি। এই পর্যন্ত কার কি কি সমস্যা আছে সেটা বল, আমরা এর পরের কনসেপ্টে যেতে পারি আর কি। আমাদের ধাতব পরিবাহী, যেটা আমাদের ফ্যারাডে সূত্র, সেই কনসেপ্টে আমরা এখন প্রবেশ করতে চাচ্ছি আর কি। এই পর্যন্ত কারো সমস্যা আছে? আচ্ছা, নাই। ফ্যারাডের সূত্র রিলেটেড আমাদের পড়ালেখা অনেক বেশি, তবে সেক্ষেত্রে আমাদের তড়িৎ রসায়নের ক্ষেত্রে আমাদের তড়িৎ বা চার্জ সম্বন্ধে আগে কনসেপ্ট নিতে হবে। চার্জ, চার্জটা কি আমাদের, চার্জ কি, চার্জ কি, চার্জ এই যে কেউ ইলেকট্রন গ্রহণ বা বর্জনের ফলে যে অবস্থার তৈরি হয় সেটাই কি চার্জ না, বা আয়নিত অবস্থা না? চার্জকে আমরা কি হ্যাঁ, অবস্থা বলতে পারি? আয়নিত অবস্থা বলতে পারি। আয়নিত অবস্থা। দুই রকম হতে পারে, একটা হচ্ছে কি ধনাত্মক, আরেকটা হচ্ছে আমাদের ঋণাত্মক। ধনাত্মক আয়ন, আরেকটা হচ্ছে ঋণাত্মক আয়ন। তো চার্জকে আমরা কি দ্বারা প্রকাশ করি? একে কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ দ্বারা প্রকাশ করা হয়। এর এসআই একক কি? কুলম না? হলো হ্যাঁ, ওই যে গুণগত রসায়নে কিন্তু পড়ে আসছিস, এসআই একক হচ্ছে কুলম। সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সিজিএস একক কি? কি সিজিএস একক কি? ইএসইউ মনে হয়। ইএসইউ। সিজিএস একক হচ্ছে আমাদের ইএসইউ। এটার ফুল মিনিং কি? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর একটা একক আছে ইএমইউ, এটার একক কি? এটার ফুল মিনিং কি? আমরা ইএসইউটা ব্যবহার করব, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। আমাদের মনে আছে ওই কনভার্টটা, 10 কুলম্ব। কয়েকদিন আগে পড়ছিলাম। হ্যাঁ, যে 1 কুলম্ব সমান সমান হচ্ছে 3 × 10⁹ ইএসইউ, এটা একটু মনে রাখিস। 3 × 10⁹ ইএসইউ, বা এটা যদি মনে না থাকে তাহলে হচ্ছে এই লাইনটা মনে রাখতে পারিস। 10 কুলম্ব সমান সমান হচ্ছে 1 ইএমইউ, কারণ ইএমইউ তে কনভার্ট আসে, ইন্টু 3 × 10⁻10 ইএসইউ। এই লাইনগুলো একটু মনে রাখিস, এটা থেকে অনেক কনভার্টেশন কমন পড়বে। তো একটা জিনিস মনে রাখবি, 1 মোল ইলেকট্রনের চার্জ ফ্যারাডে দ্বারা প্রকাশ করা হয়। 1 মোল ইলেকট্রনের চার্জ এক্ষেত্রে হচ্ছে ফ্যারাডে ধ্রুবক দ্বারা প্রকাশ করা হয়। আর একটি ইলেকট্রনের চার্জকে কুলম্ব একক দ্বারা প্রকাশ করা হয়। সিজিএস এককে আর কি, কুলম্ব একক দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই লাইনটা। তাহলে 1 মোল ইলেকট্রন চার্জকে কিন্তু আমরা ফ্যারাডে বলবো। তাহলে আমরা এক লাইনে যদি বলি 1 মোল ইলেকট্রনের চার্জ মানে কি, 1 ফ্যারাডে না? 1 মোল ইলেকট্রন মানে কি আমাদের 1 ফ্যারাডে। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে হুম। হ্যাঁ। 1 ফ্যারাডে সমান কত কুলম্ব আবার? 96,500 কুলম্ব। এটা হচ্ছে ম্যাথের জন্য মনে রাখবি, আর এমসিকিউ এর জন্য 96,483 বা 85। 96,483 বা 85 কুলম্ব, এই দুইটা হচ্ছে এমসিকিউ এর জন্য, যখন যেটা কমন পড়ে আর কি পরীক্ষার হলে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে একটি ইলেকট্রন আর 1 মোল ইলেকট্রনের মধ্যে কিন্তু মূল পার্থক্যটা হচ্ছে এই জায়গাটাতেই।